আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবাই নিরাপদেই আছো, মন দিয়ে পড়াশোনা করছো। এখন আমাদের যেহেতু মহামারীর সময়, করোনাকালীন সময়ে আমরা বাসা থেকে বের হতে পারছি না, স্কুলেও যেতে পারছি না, সে কারণে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, যখন স্কুল খুলবে, তখন আমরা সবাই আবার একসাথে ক্লাস করব এবং তোমাদের যেগুলো অজানা বিষয় সেগুলো সম্পর্কে আমরা তখন ভালোভাবে জানাতে পারবো। তাহলে আসো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস বাংলা। আজকে আমরা কবিতা নিয়ে আলোচনা করব। আমরা এমন একজন শাসককে নিয়ে আলোচনা করব যিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন এবং তিনি বাংলার রাজনীতিতে তিনি একটা বিখ্যাত, ভারতবর্ষের রাজনীতিতে তিনি একজন মহান শাসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পরবর্তীতে তাদের বংশধরেরাও কিন্তু ভালোভাবে শাসন করেছে আমাদের দেশকে, অর্থাৎ ভারতবর্ষকে শাসন করেছে। আজকে আমরা এমন একজন মহৎ মানবিকতা সম্পন্ন একজন শাসক রাজাকে নিয়ে বলবো, অর্থাৎ মুঘল সম্রাটকে নিয়ে আজকে আমাদের কবিতা। আমাদের শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আমাদের পাঠ কী হতে পারে। আজকে আমাদের কবিতা হবে কি, বাবরের মহত্ব। কে লিখেছেন? কবি কালিদাস রায়। তাহলে আসো আজকের পাঠ থেকে আমরা কি জানতে পারবো, অর্থাৎ আজকে আমাদের পাঠের শিক্ষণফল হচ্ছে আমরা আজকে কবি কালিদাস রায় সম্পর্কে জানতে পারবো এই পাঠ থেকে। এছাড়া আমরা কবিতার মূল ভাব সম্পর্কে জানতে পারবো এবং সম্রাট বাবরের মহানুভবতা ও প্রজার মঙ্গল সাধন সম্পর্কে জানতে পারবো এবং বাবরের মহত্ব থেকে আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং আমরাও একজন মানবিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারব। এছাড়া আমাদের এই পাঠ থেকে আমরা শব্দার্থগুলো সম্পর্কে জানবো এবং এই কবিতার প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো। আশা করছি তোমরা পরীক্ষায় এই সম্পর্কে ভালোভাবে লিখতে পারবে এবং পরীক্ষায় সঠিক উত্তরটি দিতে পারবে। তাহলে আসো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের পাঠ বাবরের মহত্ব। তাহলে বাবরের মহত্ব কবি কালিদাস রায় সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। কবি কালিদাস রায় 1889 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার করুই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন। তিনি বিএ পাশ করার পরে দর্শন বিষয়ে MA পড়া শুরু করেছিলেন, কিন্তু তিনি সেটা অসমাপ্ত রেখেছেন এবং রেখে তিনি পেশা জীবনে গ্রহণ করেছেন। বিদ্যালয়ে শিক্ষকতাকে তিনি আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। শিক্ষকতার সাথে সাথে তিনি সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন। তিনি সহকারী শিক্ষক থেকে পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক হয়েছেন এবং মিত্র ইনস্টিটিউশনে তিনি শিক্ষকতা করেছেন। তার সাহিত্য কর্মগুলো হচ্ছে, তিনি যে কাব্যগ্রন্থগুলো রচনা করেছেন সেগুলো হচ্ছে কিশলয়, পর্ণপুট, বল্লরী, ঋতুমঙ্গল, রসকদম্ব ইত্যাদি। তিনি বিভিন্ন উপাধিতে সাহিত্য বিষয়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি কলকাতা বিশ্বভারতী থেকে সম্মানজনক ডিলিট উপাধি পেয়েছেন। এছাড়া কবি হিসেবে স্বীকৃতিস্বরূপ তিনি কবি শেখর উপাধিতেও ভূষিত হয়েছেন। তিনি তার কবিতায় কবিতা রচনা করেছেন। তিনি যে বিভিন্ন কাব্য রচনা করেছেন তার মধ্যে কিছু সংখ্যক ছিল কাহিনী কবিতা। কাহিনী কবিতা মানে হচ্ছে কি, কাহিনী আকারে কবিতা, অর্থাৎ অনেক বড় কোনো কাহিনীকে বলা হচ্ছে কবিতার আকারে। এবং তিনি তার কবিতায় আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগ ঘটিয়েছেন এবং তিনি 1975 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি কালিদাস সম্পর্কে এখন জেনে নিয়েছি। আসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। এখন বাবরের মহত্ব লিখেছেন কে? কবি কালিদাস রায়। বাদশাহ পাঠান লোদি পানিপথে হত, দখল করিয়া দিল্লির শাহী গদি। দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি, বাবর যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। গর্জিয়ে উঠিল সংগ্রাম সিং, জেনেছ মুসলমান, জয়ী বলিব না এদেহে রহিতে প্রাণ। লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুত দাও রণ। তাহলে এখানে বলছে পাঠান বাদশাহ লোদি পানিপথে হত।
তাহলে এখানে আমাদের অনেক কিছু জানা আছে, যেমন এখানে সম্রাট বাবর সম্পর্কে বলা হয়েছে। সম্রাট বাবর কে? সম্রাট বাবর হচ্ছে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার পুরো নাম হচ্ছে কি জহিরুদ্দিন মোহাম্মদ, এবং বাবর, তার এই বাবর নামের অর্থ হচ্ছে কি সিংহ, এবং তিনি সিংহ নামে সর্বাধিক পরিচিত ছিলেন। মাত্র 11 বছর বয়সে তিনি মধ্য এশিয়ার সমরকন্দের সিংহাসন আরোহণ করেছেন, এবং অল্প বয়সে তিনি দুবার সিংহাসন হারান। এরপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন, এবং পরে ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লি অধিকার করেন। তাহলে কাকে পরাজিত করেছেন তিনি? দিল্লির ইব্রাহিম লোদিকে। দিল্লির মসনদে তখন ছিলেন ইব্রাহিম লোদি, ওনাকে পরাজিত করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এছাড়া মেবারের রাজা সংগ্রাম সিংহকে তিনি পরাজিত করেছেন। এভাবে তিনি একটা ভারতবর্ষে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে এখানে কি বলছে? পানিপথে হত করেছে কাকে? বাদশাহ ইব্রাহিম লোদিকে পানিপথে পরাজিত করেছেন, এবং এভাবে তিনি দিল্লির শাহী গদিটা দখল করে নিয়েছেন। কিন্তু বাবর দেখতে পেলেন কি এই জয় নিছক ফাঁকি, অর্থাৎ তিনি সাম্রাজ্য দখল করেছেন, ঠিক আছে, তিনি মসনদ দখল করেছেন, কিন্তু যাদের জন্য এই ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষের যে জনগণ, তাদেরকে তিনি এখনো জয় করতে পারেননি। কিন্তু এর মধ্যে যে মেবারের রাজা সংগ্রাম সিং রাজপুত রাজা, তিনি বলছেন না যে এখানে তো এটা ভারতবর্ষ হচ্ছে, রাজপুতরা হচ্ছে হিন্দু, তাহলে ওনারা বলছে যে মুসলমানদেরকে জয় করেছো, কিন্তু এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমি তোমাকে কখনোই জয়ী বলতে পারবো না, কারণ তুমি এখানে ধন সম্পদ লুণ্ঠন করতে এসেছো, তা নিয়ে তুমি তোমার দেশেই চলে যাও, নতুবা মুঘল রাজপুত দাও রণ, অর্থাৎ না হলে মুঘল সম্রাট তুমি রাজপুতের সাথে যুদ্ধ করে জয়ী হও। হানুয়ার প্রান্তরে সেই সিংহর পতন হইল বীর বাবুরের করে, এ বিজয় তাহার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ী করতলে, কবরে শায়িত কৃতজ্ঞ দৌলত বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। তাহলে হানুয়ার প্রান্তরে কি হলো? একটা তো পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করা হলো, আর এদিকে হানুয়ার প্রান্তর। হানুয়ার প্রান্তরটা হচ্ছে আগ্রার পশ্চিমে অবস্থিত একটা যুদ্ধক্ষেত্র, হানুয়ার প্রান্তর। সেখানে সেই মেবার রাজা সংগ্রাম সিংহের সাথেও যুদ্ধ হয়েছে, এবং সেখানেই বাবর সংগ্রাম সিংহকে পরাজিত করেছে, এবং বাবর জয়ী হলো। কিন্তু এই যে রাজপুত রাজাকে যে পরাজিত করবে, এটা বাবর কখনো চিন্তাও করতে পারেনি, কারণ এটা ছিল তার স্বপ্নের অতীত, যেন কোনো দৈব বলে, অর্থাৎ সৃষ্টিকর্তার কারণে, হয়তো কোনো দৈব কারণে হয়তো তিনি এখানে জয় করেছেন। সারা উত্তর ভারত তিনি জয় করে নিয়েছেন। এর মধ্যে হচ্ছে কি কৃতজ্ঞ দৌলত, এখানে দৌলত যে কথাটা বলছে, ওনার একটা কৃতজ্ঞ দৌলত সম্পর্কে বলা হচ্ছে। বাবর যখন ভারত আক্রমণ করে তখন দৌলত খাঁ লোদি ছিলেন পাঞ্জাবের শাসক। দৌলত খাঁ লোদি, তাহলে কৃতজ্ঞ দৌলত, কৃতজ্ঞ মানে কি? উপকারীর অপকার স্বীকার করে যে তাকে বলা হচ্ছে কৃতজ্ঞ। তাহলে কৃতজ্ঞ কি করেছে? দৌলত খাঁ লোদি, ওটি ছিল পাঞ্জাবের শাসক। তিনি নিজের দুশ্মন ইব্রাহিম লোদির সাথে বিশ্বাসঘাতকতা করে বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি বাবরের সাথেও কী করেছেন? বিশ্বাসঘাতকতা করেছেন। এই কারণে এখানে বলা হচ্ছে কৃতজ্ঞ দৌলত, বাবরের আর নাই কোনো প্রতিরোধ। তাহলে দৌলতকেও যখন যেহেতু পরাজিত করেছে পাঞ্জাবের রাজা দৌলত খাঁকে, তখন বাবরের আর কোনো বাবরকে প্রতিরোধ করার মতো আর কেউ রইলই না। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়ে বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। তাহলে দস্যুর মতো তুষ্ট না হয়ে কি হলো? দস্যুরা কি করে? দস্যুরা আসে লুণ্ঠন করে, তারা আবার দেশে চলে যায়, কিন্তু এখানে তিনি দস্যুর মতো আসেনি। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদ, তিনি সম্পদ এখানে লুণ্ঠন করতে আসে নাই। তিনি কি করলেন? মুঘল সিংহ অর্থাৎ বাদশাহ বাবর কি করলেন? মসনদে জেগে বসলেন, অর্থাৎ মসনদ দখল করে সেখানে শাসন করতে বসলেন। মাটি দখলেই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর, বিজিতে হৃদি দখল করিবে এখন করেছে স্থির। অর্থাৎ মাটি দখল করাটাই শুধু খাঁটি জয় নয়, মানে কি? অর্থাৎ কেউ আসলো বাড়ি থেকে এসে সিংহাসনে যিনি আসীন আছেন সে রাজাকে পরাজিত করে সিংহাসন দখল করলো, রাজ্য জয় করলো, কিন্তু সেটাই বাবর মনে করেন যে কি সেটাই কখনো জয় নয়, অর্থাৎ মানুষের মন জয় করাটাই হচ্ছে এখানে আসল। তাহলে বিজিতে হৃদি দখল করিবে এখন করেছে স্থির, অর্থাৎ বিজিতে হৃদি মানে কি? যাদেরকে জয়ী হয়েছে তাদেরকে তিনি কি করবেন? দেশের মানুষদেরকে তিনি কি করবেন?
তাদের মন জয় করবেন। এই কারণে তিনি প্রজারঞ্জনে বাবুর দিয়েছেন, অর্থাৎ প্রজাদের মনোরঞ্জনের জন্য তখন বাবুর কী করলেন, ওইদিকে মনোযোগ দিলেন। হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। হিন্দুর হৃদি মানে কি, অর্থাৎ তার দিল্লির মসনদ বা এখানে পাঞ্জাব, রাজপুত, এই রাজ্যগুলো তো হিন্দু রাজ্য, সেখানে হিন্দুদের মনকে জয় করার জন্য তিনি কি করলেন, ভালোভাবে রাজ্য শাসন করতে লাগলেন। ধরিয়ে ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। তখন তিনি ছদ্মবেশ ধারণ করলেন, ছদ্মবেশ ধারণ করে দিল্লির পথে পথে ঘুরতে লাগলেন, ছদ্মবেশে, ফকিরের বেশে, ভিক্ষুকের বেশে বা কোনো অতিথির বেশে আসতে পারে, সেভাবে এসে তিনি প্রজাদের দুঃখ দুর্দশা এগুলো দেখার জন্য তিনি পথে পথে ঘুরছেন। চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, তাহলে চিতোর রাজ্য যে বলেছিলাম মেবার রাজ্য, চিতোর রাজ্য, সেই চিতোরের এক তরুণ যোদ্ধা, তার নাম হচ্ছে কি, রাজপুত যুবকটার নাম হচ্ছে কি রণবীর চৌহান, তাহলে এটা হচ্ছে একটা রাজপুত যুবক। করিতেছে আজি বাবুরের সন্ধান, সে বাবুরের কিন্তু খুঁজছে, বাবুকে খুঁজছে। কেন খুঁজছে দেখি আমরা এরপরে। কুর্তার তলে কৃপাণ লুকাইয়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে লইবে তাহার প্রাণ, শোনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান। তাহলে কুর্তার তলে তিনি কি রেখেছেন, কৃপাণ। কৃপাণ মানে হচ্ছে ছুরি, অর্থাৎ কোনো একটা অস্ত্র রেখেছেন, যে কারণে কি জন্য রেখেছে এটা, যদি বাবরের সাথে রাস্তা দেখা হয় তাহলে সে তার যে চিতোরের রাজ্য যে দখল করে নিয়েছে সেই রাজ্যের অপমানটা সে তুলবেই। শনিতে তাহার খালিতে করি, অর্থাৎ শনিতে মানে হয়তো রক্তের ধারায় তাকে অর্থাৎ মারবে, অর্থাৎ বাবুরকে যেভাবে হোক সে বধ করবে, এরকমই তার একটা প্রতিজ্ঞা। দাঁড়িয়ে যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করেছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। তাহলে সে কোথায় দাঁড়িয়ে আছে, দিল্লির রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সে খেয়াল করছে রাজপথ দিয়ে কে যাচ্ছে কে আসছে। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পড়াইয়া গেল ডরে, সকলেই গেল সরি কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। হেনকালে এক মত্ত হস্তি, মত্ত মানে একটা পাগলা হাতি চলে আসলো হঠাৎ, কোথা থেকে ছুটে চলে আসলো পথের ধারে, এবং যে যেভাবে পারছে সেভাবে দৌড়ে পথ থেকে সরে যাচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্য। কিন্তু একটা শিশু হামাগুড়ি দিয়ে রাজপথেই চলে আসলো, হয়তো তার মা কাছে কোথাও ছিল, সে হামাগুড়ি দিয়ে সে তো বুঝতে পারেনি, সে হামাগুড়ি দিয়ে রাজপথের মাঝখানে চলে আসলো। হাতির পায়ের চাপে গেল গেল বলি, হায় হায় করি প্রতিকারা ভয়ে কাঁপে। তাহলে প্রতিকারা আশেপাশে তো লোকজন সরে গেছে, তারা কিন্তু ওখান থেকে হায় হায় করে চিৎকার করছে, যদি শিশুটা হয়তো মত্ত হাতে পদতলে পড়তে পারে। কুড়াইয়া আন ওরে সকলেই বলে, অথচ কেহ না আগায় সাহস করে। সহসা এক বিদেশি পুরুষ ভিড় টেলে যায় ছুটে, করকি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। এমন সময় একটা বিদেশি পুরুষ কি করলো, ভিড় টেলে ছুটে চলে গেল এবং সে শিশুটাকে রক্ষা করার জন্য। এমন সময় জনতা করকি বলে চিৎকার করে উঠল। করি শুন্ডের ঘর্ষণ দেহে সহি, পথেই শিশুরে কুড়াইয়া বক্ষে বহি ফিরিয়া আসিল বীর। তাহলে কি করলো, করি শুন্ডের মানে হচ্ছে কি হাতির সুরের সাথে ঘর্ষণ লেগে, অর্থাৎ হাতি তো তাকে বাচ্চাটাকে পদতলে মেরে ফেলতে এসেছিল, কিন্তু সেই ভিনদেশি লোকটি হাতির সাথেই যুদ্ধ করে কি করলো, সে পথে শিশুটাকে বুকে নিয়ে ফিরে আসলো। চারিপাশে তখন তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজনে, আরে এই যে ম্যাথরের ছেলে, ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়ে চুমু দিয়ে তার মুখে। এমন সময় একজন বলে উঠলো, আরে এই যে ম্যাথরের ছেলে, ম্যাথর মানে কারা, অর্থাৎ যারা রাস্তাঘাট পরিষ্কার করে, শৌচালয় পরিষ্কার করে, অর্থাৎ নিম্ন শ্রেণী, হিন্দুদের মধ্যে যারা নিম্ন শ্রেণী সেটা হচ্ছে ম্যাথর। অর্থাৎ ম্যাথরকে যারা স্পর্শ করবে তাদেরকে আবার কী করতে হবে, তাদেরকে আবার গোসল করে আসতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে। তখন একজন বলছে, আরে এটা তো হচ্ছে ম্যাথরের ছেলে, আর বেকুব তুমি এর জন্য নিজের প্রাণটা দিতে গিয়েছিলে। তখন বলছে যে ক্ষুধার দয়ায় পেয়েছে তোমার নিজের জন্য, অর্থাৎ ক্ষুধার সৃষ্টিকর্তার দয়ায় তুমি তোমার প্রাণ ফিরে পেয়েছো, এই জন্য তুমি কি করো, ওকে এখন ফেলে দিয়ে তার এখন স্নান করে আসো।
তখন শিশুর জননী কী করলো, অর্থাৎ শিশুটির মা তখন তাকে এই শিশুটিকে যখন ফিরে পেল তখন বুকে চেপে তার স্নেহ দ্বারা সে প্রকাশ করতে লাগলো। বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে, এই যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশি। ভাবিতে লাগিল, হরিতিহারি প্রাণ পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে বলিল, সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। তখন সে কী করলো, সেই রাজপুত যে বিদেশি পুরুষে তখন রাজপুত যে যুবকটা সে তখন ওই বিদেশি পুরুষটাকে চিনতে পারলো কাছে এসে। তখন সে বলল যে আমি যে পর্যটকের বেশে যাকে খুঁজে বেড়াচ্ছি সে তো পর্যটকের বেশে, সেটাই হচ্ছে সম্রাট বাবর। আর হায়, আমি এর প্রাণ হরণ করার জন্য কিংবা তাকে খুঁজছি। তখন বলছে সে তখন বাবরের তার মধ্যে একটা অনুশোচনা জাগ্রত হলো, কারণ যে মানুষ সামান্য মেথরের ছেলেকে বাঁচানোর জন্য মত্ত হস্তির পদতলে পড়তে পারে এমন ভয়কে সে উপেক্ষা করে যে শিশুটিকে বাঁচাতে আসলো, সে তো সাধারণ মানুষের প্রজাদের সুখ শান্তির জন্য সে সব কিছু করতে পারে। তখন সেই রণপুর যুবকের কী হলো, তার মধ্যে একটা অনুশোচনা জাগলো। সে তখন বলল যে আমি কিনা এই সম্রাট বাবরকে হত্যা করার জন্য পথে পথে ঘুরছি। তখন সপিয়া গুপ্ত কৃপান বাবরের করপুরে তখন কি করলো, পায়ে জাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবোধ করিতে আসিয়া, একই দেখিলাম ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারে নয়। তখন সে রাজার বাবরের পায়ের কাছে তার গুপ্ত কৃপানটা রাখলো এবং সে বলল যে জাহাপনা এই ছুরিটা দিয়ে আমি আপনার প্রাণবোধ করতে এসেছি, কিন্তু আমি দেখলাম যে এই রাজপথ শুধু আপনার জন্য, এটা অন্য কারো জন্য নয়। কারণ যে মানুষ নিজের প্রাণকে উপেক্ষা করে, যে সম্রাট যে সাধারণ প্রজাদেরকে রক্ষা করতে আসে, সে প্রজার মনোরঞ্জনের জন্য সব কিছুই করতে পারে। তাহলে অর্থাৎ এই রাজপথটা হচ্ছে শুধু আপনার, এখানে আর কারোর জন্য এটা নয়। বীরভোগ্য এ বসুধা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যে বা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। অর্থাৎ বীরভোগ্য বসুধা সমৃদ্ধশালী দেশকে বলা হচ্ছে সম্পদশালী দেশ। অর্থাৎ এই ভারত ভূমির যোগ্য পালক হচ্ছে সে, অর্থাৎ যে প্রজাদের কষ্টের কথা চিন্তা করে, দেশের মানুষের কে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, তার বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার চেষ্টা করে, সে তো হচ্ছে যোগ্য পালক অর্থাৎ যোগ্য শাসক। সে ছাড়া আর কেউ এই সিংহাসন অর্থাৎ রাজা হতে পারে না। তাহারে ছাড়িয়া এই ভূমি অন্য কাহারে করিবে, অর্থাৎ এই ভূমি অন্য কাকে সেবা করবে, অর্থাৎ অন্য কাকে রাজা হিসেবে গ্রহণ করবে। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর, সপিন জীবন করুন এখন দণ্ডবিধান মোর। এখন আমার প্রতিহিংসার মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ ছিল আপনার প্রতি, সেটা এখন কেটে গেছে। এখন আমি আমার জীবনটা আপনার কাছে সমর্পণ করলাম, আপনি এখন যে শাস্তিটা দিবেন আমি সেটা মাথা পেতে নেব। রাজপথ হতে উঠাই যুবকটিরে কহিল বাবর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়া চেয়ে। তখন বাবর ধীরে ধীরে তাকে তুলে এবং তাকে ধীরে ধীরে বলল যে এই জীবন দেওয়াটা বড়ই কঠিন, যে জীবন নেওয়াচ্ছে তার জীবন নেওয়াচ্ছে, একটা জীবন দেয়া অনেক বেশি কঠিন। অর্থাৎ যে কাউকে মারতে পারে, কিন্তু একটা নতুন প্রাণ দেয়া খুব সহজ নয়। জানো না কি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকে হইলে আমার প্রাণের ঘাতক ন। অর্থাৎ আজকে থেকে আমি ধন্য হয়ে গেলাম, এখন থেকে তুমি আমার প্রাণের ঘাতক হবে না, তুমি আমার শরীর রক্ষী হবে, অর্থাৎ সবসময় তার সাথে থাকবে, তাকে পাহারা দিবে। আর প্রাণ রক্ষকে হইলে আমার প্রাণঘাতক ন, এখন থেকে তুমি আমার প্রাণের ঘাতক ন, এখন তুমি আমার প্রাণ রক্ষকেই হবে। তাহলে এখান থেকে আমরা এই কবিতাটার মধ্যে থেকে সম্রাট বাবরের মহত্ব সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা একটু শব্দার্থ টিকাতে চলে যাই। দেখো ওখানে দিয়েছে পাঠান বাদশাহ লোদি। পাঠান বাদশাহ লোদি তো আমরা বলেছিলাম ভারতের লোদি বংশীয় শেষ সম্রাট, পাঠান সম্রাট সুলতান ইব্রাহিম লোদির কথাই বলা হচ্ছে। আর পানিপত হত মানে হচ্ছে কি, দিল্লির দক্ষিণ উত্তর পশ্চিমে অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ এটা যুদ্ধক্ষেত্র। এখানে 3টি প্রসিদ্ধ যুদ্ধ অনুষ্ঠিত হয়। পানিপতের যুদ্ধ, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, এরকম 3টি যুদ্ধ হয়েছে এখানে।
আর সংগ্রাম সিংয়ের কথা তো তোমাদেরকে বলেছে, এটা মেবার রাজ্যের অধিপতি সংগ্রাম সিংহ, তিনি হানুয়ার প্রান্তরে বাবরের কাছে পরাজিত হয়েছিলেন। আর হানুয়ার প্রান্তরটা হচ্ছে কোথায়? আগ্রার পশ্চিমে অবস্থিত একটা যুদ্ধক্ষেত্র। আর কৃতজ্ঞ দৌলত সম্পর্কে তোমরা জানো, চিতোর হচ্ছে কি রাজপুতানার মেবার রাজ্যের রাজধানী হচ্ছে চিতোর। ওই যে যুবকটা চিতোর যুবক, সেটা হচ্ছে মেবার রাজ্যের রাজধানী। আর ওই দেশের রাজপুত যুবক হচ্ছে সেই যুবকটা রণবীর চৌহান। রাজপুত জাতির একটা প্রাচীন শাখার নাম হচ্ছে চৌহান। তাহলে চৌহান যে বলা হচ্ছে রণবীর চৌহান, তাহলে রাজপুত জাতির একটা প্রাচীন শাখার নাম হচ্ছে কি চৌহান। সে যে স্বদেশপ্রেমিক রাজপুত যুবক বাবরকে হত্যা করতে চেয়েছিল তাকে বলা হয়েছে, সেই জন্য এখানে বলা হয়েছে রণবীর চৌহান। তারপর আসো পাঠের উদ্দেশ্য, অর্থাৎ এই পাঠের উদ্দেশ্যটা কি? অর্থাৎ কবিতাটি পাঠ করার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বাবরের সম্পর্কে একটা মহানুভবতা জাগ্রত হবে, তারা মহৎ আদর্শে অনুপ্রাণিত হবে এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে তারা সচেতন হবে। আর পাঠ পরিচিতিতে আমরা দেখি বাবরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতায় মুঘল সম্রাট বাবরের মহানুভবতা বর্ণিত হয়েছে। এতে তার মহৎ আদর্শ ও মানবিক মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। ভারতবর্ষের মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর রাজ্য বিজয়ের পর তিনি প্রজাসাধারণের হৃদয় জয়ে মনোযোগী হলেন। রাজপুতগণ তাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। রাজপুতবিদ তরুণ রণবীর চৌহান বাবরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল। এমন সময় বাবর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা এক মেথ শিশুকে উদ্ধার করেন। রাজপুত যুবক বাবরের মহত্বে বিস্মিত হয়। সে বাবরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে এবং মহৎ প্রাণ বাবর তাকে ক্ষমা করেন এবং তাকে নিজের দেহরক্ষী নিয়োগ করেন। তাহলে এখান থেকে আমরা পাঠ পরিচিতির মধ্যে থেকে কবিতার মূল ভাবটাও জেনে নিয়েছি। আসো আমরা এখন একটু শব্দার্থগুলো জেনে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু শব্দার্থগুলো নিয়ে আলোচনা করি। আসো, এখানে দিয়েছে হত। হত শব্দের অর্থ হচ্ছে কি? নিহত। তারপর আছে শাহী গদি। শাহী গদি শব্দের অর্থ হচ্ছে কি? সিংহাসন। জিনিতে। জিনিতে শব্দের অর্থ হচ্ছে জয় করতে। প্রান্ত। প্রান্ত শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ মাঠ। করতল। করতল শব্দের অর্থ হচ্ছে হাতে তালু। মসনদ। মসনদ শব্দের অর্থ হচ্ছে কি? সিংহাসন। বেয়াকুফ অর্থ কি? নির্বোধ। পর্যটক। পর্যটক শব্দের অর্থ হচ্ছে ভ্রমণকারী। বসুধা। বসুধা শব্দের অর্থ হচ্ছে কি? পৃথিবী। ঘাতক। ঘাতক শব্দের অর্থ হচ্ছে কি? হত্যাকারী। দণ্ডবিধান। দণ্ডবিধান শব্দের অর্থ হচ্ছে কি? শাস্তি প্রদান। করিশুণ্ড। করিশুণ্ড শব্দের অর্থ হচ্ছে কি? হাতির সুর। তাহলে এই চ্যাপ্টারে যে শব্দার্থগুলো আছে, যে টিকাগুলো আছে, তোমরা সেগুলো কি করবে? একদম খুব মুখস্থ করে ফেলবে। কারণ অনুধাবন প্রশ্নে তোমাদের টিকাগুলো থেকে অনুধাবন প্রশ্ন আসবে আর শব্দার্থ থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসবে। তাহলে ওভাবে তোমরা প্রস্তুতি নিবে ভালো করে। তাহলে আসো এখন প্রশ্নোত্তরগুলো নিয়ে একটু আলোচনা করি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিকে যাচ্ছি। যেমন এখানে আছে যে কবি পরিচিতিতে যে কবি কালিদাস রায় কোথায় জন্মগ্রহণ করেন, তখন আমরা কি বলবো? কবি কালিদাস রায় পশ্চিমবঙ্গ জেলার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার করে গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে যদি বলা হয় তিনি কোন যুগের কবি? কবি কালিদাস রায় যেহেতু ওনার জন্ম 1899 খ্রিস্টাব্দে, সেহেতু উনি হচ্ছে কোন যুগের কবি? তিনি হচ্ছেন আধুনিক যুগে। 1889 খ্রিস্টাব্দে যেহেতু তার জন্ম, সেহেতু তিনি হচ্ছেন আধুনিক যুগের কবি। তারপর আসতে পারে তিনি কোন উপাধিতে ভূষিত হয়েছেন? কবি কালিদাস রায় কোন উপাধিতে ভূষিত হয়েছেন? তাহলে আমরা বলবো তিনি কবিশেখর উপাধিতে ভূষিত হয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে কোন উপাধি প্রদান করে? তাহলে কোন উপাধি প্রদান করে? কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। ঋতুমঙ্গল কী ধরনের সাহিত্য? তাহলে ঋতুমঙ্গল হচ্ছে কোন ধরনের সাহিত্য? কাব্য গ্রন্থ। আর কবি কালিদাস রায় কত সালে মৃত্যুবরণ করেন? 1975 সালে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, বাবরের মহত্ব কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? তাহলে আমরা কি বলবো? কোন কাব্যগ্রন্থ থেকে? পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এছাড়া আসতে পারে বাবরের ছদ্মবেশে রাজপথে ঘোরার কারণ কি? কেন তিনি ছদ্মবেশে রাজপথে ঘুরছিলেন? তাহলে জনসাধারণের দুঃখ কষ্ট দূর করার জন্য সম্রাট বাবর ছদ্মবেশে রাজপথে ভ্রমণ করছেন। হানুয়ার প্রান্তর কি? হানুয়ার প্রান্ত। তাহলে হানুয়ার প্রান্তর হলো আগ্রার পশ্চিমে অবস্থিত একটা যুদ্ধ ক্ষেত্র। তারপর আসতে পারে বাবরের আসল নাম কি? বাবরের আসল নাম হচ্ছে কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। বাবর কাকে পরাজিত করে দিল্লি অধিকার করেন? কাকে পরাজিত করেছেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করেছেন।
তারপর আসতে পারে দৌলত খাঁ লোধি কোন অঞ্চলের শাসক ছিলেন? দৌলত খাঁ লোধি কোন অঞ্চলের শাসক? পাঞ্জাবের শাসক ছিলেন তিনি। ইব্রাহিম লোধির সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছিলেন? ইব্রাহিম লোধির সাথে কে বিশ্বাসঘাতকতা করেছিলেন? দৌলত খাঁ লোধি। জামার আড়ালে কৃপণ লুকিয়ে বাবরকে কে খুঁজছিল? তাহলে কে খুঁজছিল? রাজপুত যুবক রণবীর চৌহান। রণবীর চৌহান কার রক্তে চিতোরের অপমান মেটাতে চায়? কার রক্তে? বাবরের রক্তে। তাছাড়া আছে বাবর রাজ্য জয় করে কি বুঝলেন? তখন কি বুঝলেন তিনি? মাটির দখলেই হচ্ছে খাঁটি জয় নয়, এটা তিনি বুঝতে পারলেন। বাবরের মহৎ কবিতাটির লাইন সংখ্যা কত? তাহলে কত লাইন? নিজেরা গুণে দেখো কত লাইন হবে। এটাতে 70টি লাইন আছে। এরপর আমরা কোনো অনুধাবন প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা একটু দেখি অনুধাবন প্রশ্নতে কী হতে পারে। কৃতজ্ঞ দৌলত বলতে এখানে কি বোঝানো হয়েছে? কৃতজ্ঞ দৌলত। তাহলে কৃতজ্ঞ দৌলতকে পাঞ্জাবের শাসক ইব্রাহিম দৌলত খাঁ লোধিকে এখানে কৃতজ্ঞ দৌলত বলা হয়েছে, কারণ কৃতজ্ঞ দৌলত ছিলেন পাঞ্জাবের শাসক এবং তিনি নিজের দুশ্মন ইব্রাহিম লোধির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি ইব্রাহিম লোধিকে পরাজিত করার জন্য সম্রাট বাবরকে আহ্বান করেছেন ভারত আক্রমণের জন্য। পরবর্তীতে তিনি বাবরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এর জন্য কৃতজ্ঞ দৌলত বলতে ইব্রাহিম লোধিকে দৌলত খাঁ লোধিকেই বোঝানো হয়েছে। দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি, এই কথাটার অর্থ কি? তাহলে এই দ্বারা রাজ্য জয়ের পরে প্রজাদের হৃদয়ে যে জয় করতে না পারা যে মুঘল সম্রাট বাবরের জয় যে বৃথা, সে কথা এখানে বোঝানো হয়েছে। কারণ হচ্ছে কি, বাবরের মহৎ আদর্শ এবং একজন মহৎ প্রাণ লোক, তিনি দিল্লির মসনদ দখল করেছেন, কিন্তু তিনি মনে করেন কি এই দখলে তার আসল জয় নয়, কারণ তিনি যেদিন প্রজাদের মন জয় করতে পারবেন সেদিনই হবে তার আসল জয়। সেই জন্য তিনি ছদ্মবেশ ধারণ করে প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য রাজপথে বের হয়েছিলেন, তাই না? তারপর আসতে পারে তিনটি। এছাড়া অনুধাবনে আরও কিছু প্রশ্ন আছে, যেমন বলা যায় যে রাজপুত যোদ্ধা বাবরের কাছে কেন আত্মসমর্পণ করেছিল? তাহলে রাজপুত যোদ্ধা কেন আত্মসমর্পণ করেছিল? যে বাবরের মহত্ব দেখে রাজপুত যোদ্ধা বাবরের কাছে আত্মসমর্পণ করেছিল, কারণ রাজপুত যোদ্ধা রণবীর চৌহান বাবরকে হত্যা করতে চেয়েছিল। সেজন্য সে গুপ্ত কৃপা নিয়ে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। যখন একদিন দেখতে পেল যে সম্রাট বাবর একজন মেথরের শিশুকে রক্ষা করার জন্য মত্তা হস্তির সাথে যুদ্ধে করে শিশুটিকে উদ্ধার করেন, তখনই তার মধ্যে সে বিস্মিত হয় এবং তার মধ্যে তখন অনুশোচনা আসে যে সে যাকে হত্যা করতে যাচ্ছে সেই প্রজার মঙ্গলের জন্য নিজের জীবনকে আত্মত্যাগ করতে পারে। তখন তিনি নিজের অপরাধ স্বীকার করে বাবরের কাছে আত্মসমর্পণ করেছেন। এ ধরনের কিছু, অর্থাৎ কবিতাটা ভালো করে জানলে তোমরা বিভিন্ন অনুধাবন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এখন আসো আমরা মূল্যায়নে চলে যাই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল্যায়নে চলে এসেছি। আমরা মূল্যায়নের প্রশ্নগুলো একটু দেখিনি। মূল্যায়নে দেওয়া হয়েছে কবি কালিদাস রায় কোন উপাধিতে ভূষিত হয়েছেন? তাহলে বলো কোন উপাধিতে ভূষিত হয়েছেন? কবি কালিদাস রায় কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছেন, তাই না? মসনদ শব্দের অর্থ কি? মসনদ শব্দের অর্থ হচ্ছে কি? সিংহাসন। হানোয়ার প্রান্তর কি? হানোয়ার প্রান্তর হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, এটা আগ্রার পশ্চিম দিকে অবস্থিত। সম্রাট বাবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? কত বছর বয়সে? 11 বছর বয়সে। আচ্ছা, এখন আমরা বাড়ির কাজে চলে যাই। তোমরা বাড়ির কাজটা একটু ঝটপট লিখে নাও। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটা ঝটপট লিখে নাও। তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে বাবরের মহত্ব কবিতা থেকে 25টি জ্ঞানমূলক একতায় প্রশ্নের উত্তর তৈরি করবে। এছাড়া এখানে যে শব্দার্থ আছে, তারপর শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো একদম খুব ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে? এখন ঝটপট করে বাড়ির কাজটা লিখে নাও তোমরা। আর সামনে ক্লাস দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।